ফেমাস, বুঝছেন? এর নাম নিডো। হিউজ, 1100 কেজির উপর ওজন আছে। আস্তে 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 আস্তে। এটা আপনি এখন দেখতেছেন যে এত বড় একটা গরু, আমি জানি ছবি ভিডিওতে এটা বোঝানো সম্ভব না। এটা যখন আনছিলাম যে বাচ্চাটা ছিল সেটা যে এত বড় হয়ে গেছে, এটা মানে খুবই একটা শান্তি লাগার মতো বিষয়। এবং সে কিন্তু এত বড় হলেও দেখেন অনেক শান্তশিষ্ট এবং ভাল লাগে আর কি। ওর কাছে যদি আমি বসে থাকি আর গা চাটে। এটা হচ্ছে হলিস্টিন ফ্রিজিয়ান। হলিস্টিন ফ্রিজিয়ানটা বেসিক্যালি আপনার নেদারল্যান্ড এবং ফ্রান্সের, আমরাই সাদা কালো বলতে অস্ট্রেলিয়া বুঝি, যে অস্ট্রেলিয়ান গরু বলে আমাদের দেশে বেশি প্রচলিত। কারণ এখন আমাদের দেশে যারা বিদেশি গরু নিয়ে আসে তারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড থেকেই নিয়ে আসে, বাট এদের অরিজিন ইউরোপের। হলিস্টিন অ্যান্ড ফ্রিজিয়ান দুইটার ক্রস করে এটা হয়েছে। এবং এইটা খুবই ভালো ব্রিডের। এর মা 36 লিটার দুধ দিত। আমি যদি এটা দিয়ে ব্রিড করতে পারতাম ডেফিনেটলি আরও ভালো হতো। বাট হঠাৎ করে এত বেশি বড় হয়ে যাবে এটা আমরাও এক্সপেক্ট করি নাই। এবং এত অল্প সময়ের মধ্যে এত বেশি বড় হয়ে গেছে। এর সাথে আবার রিক্সের ব্যাপারটাও থাকে। এত বড় একটা গরু মেনটেন করা, ধরেন একটু যদি পিছলে যায় বা হয়, যেমন এর একটা ভিডিও, হেঁটে যাওয়ার ভিডিও আমি করছিলাম, সেটা 1.2 মিলিয়ন ভিউ। মানে মানুষ এটাকে এত পছন্দ করে, শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীর লোক এই ভিডিওটা দেখছে। গরুর হাইট কিন্তু আপনার চেয়েও বেশি। কত বড় দেখেন, আমি জানি ছবি ভিডিওতে কখনোই এটা বোঝানো সম্ভব না। আমার নাম তৌহিদ পারভেজ বিপ্লব। আমি বগুড়া ভান্ডার এগ্রো ফার্মের ওনার। শখ থেকেই বলতে পারেন এই বিজনেসটা শুরু করছি। এখন যেহেতু বিজনেসের পর্যায়ে চলে গেছে, শখের পর্যায়ে আর নাই, যেহেতু আমি এটা কেনা বেচা করি। মোটামুটি 2006 সাল থেকে আমার খামার ছিল খুব ছোট পরিসরে, বাট 2017 সাল থেকে আমি এটা কমার্শিয়ালি শুরু করি, যেখানে আমার ডেইরি এবং ফ্যাটেনিং দুইটাই আছে। ডেইরিতে যেটা হয় যে দুধগুলো হয় সেগুলো আমি মার্কেটে বিক্রি করি, আর ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে গরুগুলো আমি সারা বছরই বিক্রি করি। এমনও আছে যে ধরেন আমার যারা কাস্টমার আছে তারা 2-3 বছরের গরু আমার কাছ থেকে অ্যাডভান্স কিনে রাখে। এবং ঈদের সময় আমি যেটা করি, ঢাকাতে মানুষের বাসায় বাসায় হোম ডেলিভারি দেই, যেটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ বলতে পারেন, যে তাদেরকে কষ্ট করে হাটে যেতে হচ্ছে না, অন্য কোনো খরচ করতে হচ্ছে না। আমি সেইটাকে তাদের বাসায় পৌঁছে দিচ্ছি এবং ঈদের পর্যন্ত খাবারটাও তাদের দিচ্ছি, যে খাবারটা তারা বাইরে থেকে কিনতে হচ্ছে না। তো এই সুবিধাগুলোর জন্য মানুষ আমার কাছ থেকে নেয়, তারা আমাকে বিশ্বাস করে। এবং আলহামদুলিল্লাহ গত কয়েক বছর হলো আমার বিজনেস ভালো যাচ্ছে এবং এটা ভবিষ্যতে আরও বড় পরিসরে করার আমার ইচ্ছা। আমি বেসিক্যালি বগুড়াতেই বর্ন অ্যান্ড ব্রট আপ। আমি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ইন্টারমিডিয়েট করি। তারপর আমি নিউজিল্যান্ডে যাই। নিউজিল্যান্ডে যে পড়াশোনা শেষ করে যখন আসি নিউজিল্যান্ডের গরুর খামারগুলো দেখতে, তখন বেসিক্যালি খুব হইতো যে এত বড় পরিসরে তারা ছেড়ে দিয়ে গরু কীভাবে করে। তারপর এখানে আসার পর যখন আমি খামার করলাম, এর জন্য আমি অনেক বিতর্কের সম্মুখীন হইতে হয়েছে। ইনফ্যাক্ট আমার বাবা নিজেও এটা পছন্দ করেনি, যে এটা তো গরুর দালালি করা, এটা কেন করবা, তুমি বিদেশ থেকে পড়াশোনা করে আসতো। বাট যেটা আমার ভালো লাগতো সেটা করতে পারলে আসলে একটা মানসিক স্যাটিসফ্যাকশনের জায়গা থাকে। আমি ডেফিনেটলি অন্যান্য বিজনেসের সময় দিই, বাট এটা আমার ভালো লাগার জায়গা। সেইটা থেকেই ধরেন এই খামারে আসা। এর বাইরে আমাদের ছোটোখাটো কিছু মিল ফ্যাক্টরিজ আছে, যেমন আমাদের ছোটো একটা জুট মিল আছে, আমাদের একটা ফ্লাওয়ার মিল আছে, আমাদের একটা কোল্ড স্টোরেজ আছে। এই তো একই প্রিমিসেসের মধ্যে আমি থাকিও এখানে। শহরে আমাদের যদিও বাসা আছে, বাট ওইখানে থাকার চেয়ে আমি এখানে থাকতে বেশি কমফোর্টেবল ফিল করি। গ্রামের মধ্যে আমার মনে হয় যে এটা একটা মানসিক শান্তির বিষয়। এইটা বেসিক্যালি আমি নিয়ে আসছিলাম আমার যে গাভীগুলো আছে সেটাকে ব্রিড করানোর জন্য। যেদিন আমি এটা নিয়ে আসি তখন এর ওজন ছিল 515 কেজি, মানে 14 মাসের বেশি হবে না আর কি। আনার পর গরুটা যখন খাওয়া ধরলো, হঠাৎ করে ওজন এবং হাইট টাইট খুব বেড়ে গেল। আমাদের খামার সেক্টরে যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইটটা নিয়ে আমরা খুব কনসার্ন থাকি, যে গরুটার হাইট কেমন। যেমন এই গরুটা এখন 67 ইঞ্চি হাইট হয়ে গেছে, ওজন হয়ে গেছে 1120 কেজি, এবং ওই পাশে আরেকটা আছে সেম। তো এইটা নিয়ে কিন্তু হেভি হাইট। বাংলাদেশের যারা বড় বড় খামারি তারা এটা নিতে চায়, তাদের সাথে আমার হয়তো দামে হচ্ছে না, মানে আমি জানি যে কারো না কারোর সাথে দামে হয়ে যাবে, অথবা ঈদের মধ্যে এটা হয়তো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। বাট এইটা আমার খামার করার যে ব্যাপারটা, যে আপনার যে স্যাটিসফ্যাকশন বা মেন্টাল স্যাটিসফ্যাকশনের ব্যাপার আমরা বারবার বলতেছি, সেই জিনিসটা কিন্তু এখানে কাজ করে। যে আপনি একটা সুন্দর গরু তৈরি করছেন যেটা সবাই পছন্দ করলো, আপনি ডেফিনেটলি আপনি একটা কাজ করেন, নিজের ভালো লাগাটা ইম্পর্টেন্ট। তারপর যখন এটা রিকগনিশন আপনি পাবেন, এটা কিন্তু অনেক বড় পাওয়া। যেমন আমি যদি ফটোগ্রাফির কথা বলি, আমি কিন্তু আমার নিজের জন্য ছবি তুলতাম, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আমি ধরেন একটা পুরস্কার পাইছি, বাংলাদেশের মধ্যে সেরা হয়েছি, সবাই আমাকে চিনছে,
বাট ওই ছবিটা প্রশংসিত হয়েছে, কিন্তু আমার ভালো লাগছে। আবার একটা ছবিতে আমি পুরো পৃথিবীর মধ্যে ফার্স্ট হয়েছি, ওইটার ব্যাপারটা কিন্তু আরও ছিল যে আমি দেশের গর্ব করলাম বা দেশকে আমি রিপ্রেজেন্ট করলাম। তো এইখানেও খামার সেক্টরেও আপনি যখন একটা গরু আপনি আদর যত্ন করবেন, অনেক ভালো হবে, তখন কিন্তু খুবই কাজ করে। এবং এইটার ব্যাপারে আমি পার্সোনালি খুবই স্যাটিসফাইড যে এটা যখন ইনশাল্লাহ আরও 1200 কেজি হবে, তখন আমার মনে হবে দেশ সেরা একটা গরু আমি আমার এই গ্রামে, বগুড়াতে, এটা দরগাহাট তো একটা গ্রাম কালু থানার মধ্যে, সেখানে এরকম একটা দেশ সেরা গরু আছে যেটা সারা বাংলাদেশের মানুষ চিনলো এবং সবার কাছে সমর্থিত হলো। এইটা অনেক বড় একটা পাওয়া। আমি বেসিক্যালি নিউজিল্যান্ডে থেকে যেতে পারতাম। আমি যদি বলি যে আমি যখন গেছি তখন আমি বোধহয় 27 নম্বর স্টুডেন্ট তখন। তো তারপর থেকে যারা নিউজিল্যান্ডে যেত সবাইকে আমি হেল্প করতাম, এয়ারপোর্ট থেকে পিক করা, যেন তাদের এই ট্যাক্সি ভাড়াটা না লাগে, প্লাস আমার বাসায় রাখা যত পর্যন্ত সে বাসায় না করে, কাজে রেখে আসা। আমি ড্রাইভ পারতাম বিধায় আমি সবাইকে ড্রাইভিং শিখাইতাম, গাড়ি কেনার ব্যাপারে হেল্প করতাম। অনেকে দেখা গেছে রাত বিরাতে গাড়ি নিয়ে আটকে গেলে আমাকে ফোন করতো, কারণ ওখানে ট্রিপলিতে যদি ফোন করে তাহলে $140 লাগবে, আমাকে বললে তো আমি ফ্রিজে ঠিক করে দিই। তো ওই লাইফটা আমি এনজয় করতাম। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার দেশের প্রতি তো একটা টান ছিলই যে আমি এখানে থাকার চেয়ে আমি আমার এখানে থাকলে অন্তত কিছু করতে পারবো, দেশের প্রতি কন্ট্রিবিউশনের ব্যাপারটা সবসময় মাথায় আসতো। এর মাঝে ফটোগ্রাফি করতাম বাংলাদেশে এসে, সেইটাতেও আলহামদুলিল্লাহ মোটামুটি যেটা করছি আমি সেটাতে স্যাটিসফাইড। দিন শেষে আপনাকে তো একটা কিছু করতে হবে, সেই জন্যই আসলে যে ব্যবসাগুলো আমাদের আছে সেটা দেখাশোনা করি। হ্যাঁ, নিউজিল্যান্ডের লাইফ বাংলাদেশের লাইফ আকাশ পাতাল তফাৎ, ওখানে তো অনেক ভালো, বাট মেন্টালি আমি এখানেই বেশি স্যাটিসফাইড। আমার এই মাঝখানে যে মাঠটা দেখতেছেন, এখানে আমি মাঝে মাঝে ছেড়ে দিই। এখন শীতের মধ্যে যেহেতু ঠান্ডাতে ছেড়ে না দিয়ে ওখানে আমি একটু ভুট্টা করছি, এই যে কিছুদিনের মধ্যে ভুট্টা কেটে আবার এদেরকে খাওয়াই দিব, একটু দুষ্ট। এটাও কিন্তু আপনার 1120 কেজির মতো ওজন, 67 হাইট। ওর নাম নিডো, এর জন্য এর নাম দিছি ফিডো। নিডো ফিডো খুবই ফেমাস বাংলাদেশে, যারা খামার করে তারা সবাই এটা চিনে। খুব দুষ্ট, সারাক্ষণ মাথা নাড়াইতে থাকে, ওর কাছে অ্যাংরি, খুবই অ্যাংরি। বাট ইনশাল্লাহ আমি এক্সপেক্ট করতেছি যে আমি এই দুইটা গরু ঈদের মধ্যে 1200 কেজি, দোকানে 2400 কেজি হবে। এবং হয় না যে ঈদের মধ্যে মানুষজন গরু নিয়ে যে ভাইরালের ব্যাপারটা থাকে, এই দুইটা গরু এবার ভাইরাল হবে, কারণ একসাথে এরকম 2400 কেজির গরু বাংলাদেশে খুব কম মানুষ দেখাতে পারবে আর কি। শুধু ওজন হলে হবে না, হাইট এবং সৌন্দর্যের যে ব্যাপারটা থাকে, যেমন আপনি বিউটি, এটা কিন্তু ম্যাটার করে। দিন শেষে আমরা বলি না যে গরুর দাম এত হয় কেন, সৌন্দর্যর কিন্তু একটা দাম আছে। এই গরুগুলো হচ্ছে সুন্দর। আপনার হয়তো আবার একটা গরু ছোট কিন্তু 1000 কেজি, সেটা কিন্তু মানুষ পছন্দ করবে না। মানে আমাদের কিন্তু লুক একটা ফ্যাক্টর, এবং আমাদের কাস্টমার বেসটাও কিন্তু এরকম, যারা সৌন্দর্যর দাম দেয় আপনাকে। দেখেন ও মাথা নড়ায়, কিন্তু মাথা নড়ে না, এ কিন্তু শান্তশিষ্ট, এবং এর সাথে আমার প্রত্যেক দিন কিছু সময় কাটে আর কি। ওর সামনে যদি আমি এখন বসি, সে গা চাটা শুরু করবে, মানে এটা অন্যরকম অনুভূতি। অনেকের কাছে কিন্তু ঘৃণা লাগবে, যেমন যখন আমি বিক্রি করব তখন ডেফিনেটলি আমার জন্য কষ্টের ব্যাপার হবে। আর যারা খামার করবে তাদের জন্য যেটা বলতে চাই যে ধরেন ঘৃণা যে ব্যাপারটা, এটাকে পরিত্যাগ করে আপনাকে খামারে ঢুকতে হবে। যেমন আপনি হাঁটবেন, ওর লেজ লড়াবে, ওর হিসু আপনার গায়ে আসবে, আপনার গায়ে গোবর ভরতে পারে। আপনি যদি একটু সুসিবাই টাইপের হন তাহলে আপনার খামার করার দরকার নাই, কারণ ওদের কাছে গেলে এরকম আপনাকে একটু হইতে হবে আর কি। এখানে একটা ইনভেস্টমেন্টের বিষয় আছে, সেই ইনভেস্টমেন্টের চেয়েও আমার কাছে যেটা বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে এই ব্যাপারগুলো জানা, তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজে সময় দেওয়া। আপনি যদি একজন নতুন উদ্যোক্তা হন, আপনি যদি মনে করেন যে আপনি সেখানে সময় দিতে পারবেন, তাহলেই শুধুমাত্র এই ব্যবসায় আসা উচিত। এরপর আপনি ধীরে ধীরে সেটা এক্সপ্যান্ড করতে পারেন। যেমন ধরেন আপনি 2টা নিয়ে টেস্ট করতে পারেন বা 5টা নিয়ে টেস্ট করতে পারেন, ম্যাক্সিমাম 10টার বেশিতে শুরু করা ঠিক না। তারপর আপনি যদি মনে করেন যে আপনি ভালো করতেছেন, এর ভিতরে আবার কিন্তু ভাগ আছে যে আপনি ডেইরি করবেন না ফ্যাটেনিং করবেন, না দুটোই করবেন। যেমন আমি ডেইরি ফ্যাটেনিং দুইটাই করি। তো আপনার কাছে যেটা মনে হবে যে আপনি ভালো করতেছেন বা ভালো বুঝতেছেন সেটা করবেন। বাট খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাকে সবাই জিজ্ঞেস করে, যেমন আজকেও যুব উন্নয়ন থেকে আসছিল, ওদের ওখানে আমি কালকে ক্লাস নিতে যাব, আপনার বিক্রির প্ল্যাটফর্মটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি গরু হাট বাজারে বিক্রি করেন তাহলে আপনার এখান থেকে লাভ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনি যদি এভারেজ গরু করেন সেটার থেকে আপনার লাভ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আপনি যদি কিছু এক্সক্লুসিভ করেন এবং আপনার যদি সেই বিক্রির জায়গাটা নিজে নিজে তৈরি করেন, এই ব্যাপারে কিন্তু আপনাকে কেউ হেল্প করবে না। আপনাকে সেই প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে যে যেখান থেকে মানুষ দেখবে, আপনাকে বিশ্বাস করবে, তারপর গরু কিনবে। যেমন আমাদের পিছনে যে গরুটা দেখতেছেন, এটার নাম নিডো। এটা বাংলাদেশের সবাই যারা গরু পালে তারা সবাই জানে এটা নিডো। এটা প্রায় 1120-30 কেজি ওজন আছে। আমি এক্সপেক্ট করতেছি এদের মধ্যে গোটা 1200 কেজি হবে। ওই পাশেরটার নাম ফিডো। নিডো ফিডো সবাই জানে। এটাকে কিন্তু আমরা ব্র্যান্ডের পর্যায়ে নিয়ে গেছি, সবাই যেহেতু চিনতেছে, এটার আমি কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু পাবো। দিন শেষে আমার এখনই অনেকে নিতে চাচ্ছে, বাট আমার ইচ্ছা যেটা আমি ঈদে বিক্রি করবো। যেমন বাংলাদেশে প্রায় 100টার মতো, ধরেন 70টার মতো টিভি চ্যানেল, আরও নিউজ পেপার, তারপরে ইউটিউব চ্যানেল, সবাই কিন্তু এইটা নিয়েই একটা সময় যেয়ে ব্যস্ত হয়ে যাবে, আমি জানি। তো এইটাও অ্যাজ এ খামারি আমার কাছে ভালো লাগে, এবং এইটা দেখানোর উদ্দেশ্য বা এটা বলার উদ্দেশ্য হচ্ছে এক্সক্লুসিভ জিনিস করতে হবে। এভারেজ জিনিস খামারে করলে এইটাতে আপনি লাভবান হতে পারবেন।
ওইটার নাম দিছি পোলার। ওইটা এখন এই মুহূর্তে 850 থেকে 900 কেজির ওজন। আমি যখন এটা করতে গেলাম তখন আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আমার বাবাকে মানুষ অনেক কথা শিখেছে, তোমার শোনাইছে যে এটা কি করতেছে তোমার ছেলে, এটা কোনো কাজ হলো, এটা তো আমার বাবাও আমাকে কথা শোনাইছে। এবার আমার কাছে যেহেতু এটা ভালো লাগতো আমি কিন্তু করতেছিলাম, এবং দেখা গেছে যখন আপনি রিকগনিশন যতক্ষণ না পাবেন ততক্ষণ কিন্তু কেউ অ্যাকসেপ্ট করতে চায় না আমাদের দেশে। তো যখন দেখা গেলো আমার খামার নিয়ে বিভিন্ন মিডিয়াতে প্রচার হচ্ছে, প্রথম আলো, ডেইলি স্টারের মতো জায়গায় যখন নিউজ হচ্ছে, আমি ধরেন এই খামার রিলেটেড অ্যাওয়ার্ড পাচ্ছি, আমাকে দেখে আরও হাজার হাজার উদ্যোক্তা যারা উদ্বুদ্ধ হচ্ছে, তখন কিন্তু সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নিছে এবং সবাই কিন্তু এখন প্রশংসা করতেছে। এবং এটাও একটা গুড সাইন। আপনার যদি সবাই প্রথম থেকেই সুনাম করতো তখন হয়তো আপনার এই স্পিডটা কাজ করতো না, আপনাকে ভুল ধরছে, আপনাকে ঠেকানোর চেষ্টা করছে, তখন কিন্তু ভিতর থেকে জেদটা বলেন, এটা একটা পজিটিভ হিসাবেই আমি নিছি আর কি। তো ওই সময় থেকে 6টা দিয়ে শুরু করছিলাম। গত বছর আমি প্রায় 405টার মতো গরু বিক্রি করছি। এই বছরও হয়তো অতগুলো না হলেও মোটামুটি 300টার মতো গরু আমি বিক্রি করব। আমার পরিসংখ্যান যদি ভুল না হয়ে থাকে, এই ক্যাটেল সেক্টরটাতে এক বছরে প্রায় 72,000 কোটি টাকার লেনদেন হয়। সেখানে আমাদের মতো যারা খামারি, আমরা একটু শৌখিন খামারি, এই জন্য বলতেছি প্রান্তিক খামারি আমরা না। কারণ প্রান্তিক খামারি বলতে আমরা বুঝাই যিনি নিজের গরু নিজেই পরিচর্যা করে। আমার এখানে যেহেতু অন্য লোক পরিচর্যা করে, আমি টেক কেয়ার করি, দেখাশোনা করি, আমরা একটু শৌখিন খামারি। এরকম শৌখিন খামারি আমাদের কন্ট্রিবিউশন মাত্র 2%। তো এখানে হিউজ অপরচুনিটি আছে, অনেক কাজ করার আছে। আপনি একাই সারা বাংলাদেশের এটা কাভার করতে পারবেন না। প্রায় 1,20,00,000 গরু লাগে ঈদ এবং সারা বছর, ছাগল বাদেই। তো আপনি কতখানি প্রোডাকশন করতে পারবেন, আপনি ইচ্ছা করলে এটার এক্সপ্যানশনে যেতে পারেন। এবং আমার কাছে মনে হয় এটা গুড সাইন যে বাংলাদেশে অনেক বড় বড় মেল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টসের মালিকরা এখানে আসতেছে, ব্রিড ডেভেলপ হচ্ছে। আমাদের একটা দেশি গরু যেখানে ধরেন সর্বোচ্চ 250 কেজি হয়, এনে ব্রাহ্মা বা ক্রস গরুগুলো 1100-1200 কেজি হয়, যেমন আমার পিছনেরটাই প্রায় 1120-30 কেজি, এটা ইনশাল্লাহ 1200 কেজিতে যাবে। তো ভালো ভালো জাত আসবে এবং প্রান্তিক পর্যায়ে ভালো ভালো জাত যাবে। এই যে মাংসের দাম নিয়ে যে ব্যাপারটা থাকে, যে সমালোচনাগুলো হচ্ছে, যখন একটা গরুর থেকে 2-3 বছরে ধরেন 250 কেজি গরুর থেকে 3 বছরে যদি আমরা 700-800 কেজি মাংস পাই, তো অটোমেটিক আগামী 4-5 বছরের ভিতর দেখবেন যে মাংসের দামটা স্থিতিশীল হয়ে যাবে। ইন ফিউচারে আমরা এটা এক্সপোর্টও করতে পারবো। আমার খামারে নর্মালি আপনার 250-র মতো গরু থাকে। এই মুহূর্তে হয়তো 110-15টা গরু আছে, বাচ্চা টাচ্চা সহ। এখন খাবারের দাম এত বেশি যে আপনি পুরো খামার গরু পাললে এটা আসলে লস হয়ে যাবে। কারণ সারা বছর যদি আপনি গরু পালেন, সেটার প্রতি যে খরচটা আসবে, এটা দিন শেষে আপনি যখন ঈদে বিক্রি করবেন, এই মুহূর্তে আমি বলতেছি, এর আগে সেটা ঠিক ছিল, সেজন্যই আমি এবার একটু কম করছি। বাট এখন আবার আমি নতুন করে কালেকশন করতেছি। আপনি কিছুদিনের মধ্যে আমার এখানে আবার 250টার মতো গরু থাকবে আর কি, যেটা ঈদ পর্যন্ত কন্টিনিউ হবে। আমি আপনাকে কিছু গরু দেখাই। এই ব্ল্যাক যে গরুটা দেখতেছেন, এটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। এ হচ্ছে আপনার অলরেডি কোরবানির জন্য বিক্রি হয়ে গেছে। এটা এখন 800 কেজি আছে। আমি আমার যে কাস্টমার, তার সাথে কমিটমেন্ট আছে, আমি আপনাকে 850 কেজি দিব। এটা 7.5 লক্ষ টাকায় বিক্রি করা আছে। এটা এখনো বিক্রি হয়নি, এটা 750 কেজির। এরপরে যে গরুটা দেখতেছেন, এটা খুব ইন্টারেস্টিং, গল্পটা আপনাকে বলি। ওই ভদ্রলোক আমার কাছ থেকে প্রত্যেক বছরই গরু নেয়। ওনাকে আমি বলছিলাম যে গরুটা আপনাকে 2024 সালে আমি 700 থেকে 750 কেজি ডেলিভারি দিব। এখনও ঈদের প্রায় 4.5 মাস আছে, ও এখন অলরেডি 850 কেজি। অন্য জায়গায় হইলে হয়তো কি মানুষ কিন্তু দাম নিয়ে বার্গেনিং করতো, যে ভাই গরুর ওজন বেশি হয়ে গেছে, বাড়ায় দেন। মানে আমার কথা হচ্ছে যে এটা ওনার লাখ, গরুর ওজন বাড়ছে 1.5 বছর আগে, 1.5 বছর আগে তার সাথে আমার এটা হয়েছে। তো উনি আমার ধারণায় গরুটা 900 কেজি পাবে, তার মানে ধরেন প্রায় 150 কেজি বেশি পাবে, একটা এক্সট্রা গরু পাই যাচ্ছে। তো এইটা হচ্ছে কমিটমেন্ট। বিজনেস কিন্তু ভাই কমিটমেন্টের ওপর হয়। তো আপনি ওনার সাথে যে দামে কথা বলছেন, আমার কমিটমেন্ট কি থাকে, যে আমি যদি ওজন কম দিই, আপনি ইচ্ছা করলে আমাকে কিছু সেই অনুযায়ী আমাকে দাম কম দিবেন। বাট যদি ওজন বেশি হয়, আমাকে আপনার বেশি টাকা দিতে হবে না। তো এইভাবে আর কি হচ্ছে। ঝুঁকির ব্যাপার তো ডেফিনেটলি আছে আমাদের। যেমন ধরেন করোনার মধ্যে আমরা কি করছি, যে করোনা হইলে কোয়ারেন্টাইন করছি। আমাদের এইটাতে কিন্তু প্রথম থেকেই সেই কোয়ারেন্টাইনটা মেনটেন করতে হয়। যেমন আপনি আসার সময় দেখছেন আমার কোয়ারেন্টাইনে যে গরুগুলো আছে, ওগুলো আমি বিভিন্ন খামার থেকে কালেক্ট করছি। যে হাট থেকে কালেক্ট করলে রোগ বালাইয়ের একটা ব্যাপার থাকে, তারপরেও কিন্তু আমি মেইন শেডে এখন নিয়ে আসি নাই। কারণ ধরেন একটা গরুর যদি ফর এক্সাম্পল এফএমডি থাকে, সেটা থেকে আমার পুরো খামার যেখানে কোটি কোটি টাকার গরু আছে এফেক্টেড হয়ে যায়, তাহলে তো আমি লুজার হয়ে যাব। তো এইটা খুব ইম্পর্টেন্ট। আমি যেমন আপনার টাইম মতো ভ্যাকসিনগুলো করা, যেমন ধরেন আপনার তরকার ভ্যাকসিন করা খুব ইম্পর্টেন্ট হচ্ছে। আমি যেটা মনে করি যে এফএমডি এবং এলএসডি,
এলএসডিটা খুবই মারাত্মক, এফএমডিটা খুবই মারাত্মক, এটা খুবই ছোঁয়াচে। পুরো খামারে ছড়ে গেলে আপনি 3-4 মাস খুবই পেরেশান হবেন, অনেকখানি গরু মারাও যেতে পারে, আপনি দিন শেষে লোকসানের সম্মুখীন হবেন। তো এই জিনিসগুলো যদি মেনটেন করে গরু পালন করা হয় তাহলে সেই ঝুঁকিগুলো আসলে অ্যাভয়েড করা সম্ভব। ইন্ডিয়ান গরু, বাট সাদা, খুব সুন্দর। এটাকে হরিয়ানা, এইখানে কিছু বড় বড়, যেমন এই গরুটা আরো 2 বছর আগে বিক্রি করা, এটার নাম হচ্ছে ম্যাক্স, 2 বছর আগে বিক্রি করা। উনি প্রত্যেক বছরই গরু নেয় এবং তারপরের বছরের জন্য ইয়ে করে যায়। যেমন উনি এর আগে আমার কাছ থেকে একটা গরু নিচ্ছে, এইটা নিচ্ছে, এরপরের বছরের জন্য একটা বাচ্চা বুকিং করে রেখে গেছে, যেটা উনি 25 সালে কুরবানি দিবে। তো এইটা হচ্ছে কি, ওই যে আপনার সম্পর্ক একটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যে এইটা হচ্ছে আমার খামারের সবচেয়ে সুন্দর গরু, এটার নাম হচ্ছে টাইগার। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখেন যে, দেখেন একদম নাভিটা দেখেন এবং ওর হাইট, কুচ টুচ, কালার টালার সব মিলে অন্য গরুর সাথে পার্থক্য দেখেন, ওর লেন্থ কত বড়। এইটা আমার খুবই ফেভারিট একটা গরু। এইটা হচ্ছে শাহিওয়াল, আমরা বলি শাহিওয়াল বেসিক্যালি পাকিস্তান, ইন্ডিয়া, আমাদের দেশে চলে আসছে পার্টিশন হওয়ার পর। আমাদের দেশের চেয়ে পাকিস্তানি শাহিওয়ালগুলো আরও অনেক বড় হয়, বাট এইগুলো আলহামদুলিল্লাহ ছোট না, মানে এগুলো সবই বড়। যেমন এইটা অলমোস্ট 800 কেজি আছে, এরপরের যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার 750 কেজি। দেখেন গরুটা কত সুন্দর এবং কত বড়, একটু ভয় পাই এই জন্য ওর পাশে। এরপরের যেটা দেখতেছেন এটার নাম হচ্ছে জেরি, আর ওখানে যেটা বসে আছে সেটার নাম টম অ্যান্ড জেরি আর কি। দুইটার কালার এক, হাইট এক, ওজন এক, দুইটাই 750 কেজি করে আছে। এটাকে আমরা হাসা বলি। হাসাটা আসলে কোনো জাত না, এটা হাসা বলার কারণ হচ্ছে এটাও শাহিওয়াল গরুই। ওর এগুলো দেখেন যে ওর চোখের পাপড়ি থেকে খুর এবং লেজ একটু লাল ভাব আছে, কালো না কিন্তু কোনো জায়গা। তো একই কালার যখন হয় সেটাকে আমরা হাসা বলি, এবং হাসা গরুর কম্পিটিভলি একটু ডিমান্ড হয় আর কি। ক্যারেক্টারও তো মানে হ্যাঁ, চেহারাটা কিন্তু একটু ডিফারেন্ট হয়, দেখেন সুন্দর লাগে আর কি। মানে আপনি যে কথাটা বললেন যে আপনার এই সৌন্দর্যের উপর কিন্তু দাম অনেকখানি নির্ভর করে। একটু দুষ্ট, এই ওর নাকের দড়িটা ইয়ে করে দেওয়া লাগবে, হ্যাঁ, ওই জন্য মনে হয় টান পড়ছে। শীতকালে অনেক সময় যে পশম পড়ে যায়, এবার নতুন পশম উঠবে। আর একটা জিনিস বলে রাখি, কম্পারেটিভলি শীতকালে গরুর গ্রোথটা কম হয়, খাবারটা একটু কম কনজিউম করে। ঠিক যে এখন যে সময়টা, এই সময় থেকে ঈদ পর্যন্ত গরু মাশাআল্লাহ খুবই বাড়ে, গরুর লুক চেঞ্জ হয়ে যায়, চেহারা চেঞ্জ হয়ে যায়, ছেড়ে দিবে শরীরে। হ্যাঁ, শরীরের ইয়েটা ছেড়ে দেবে। ছোট থেকেই নেচার পছন্দ করি। যেমন ধরেন মানুষ পাখি শিকার করে খায়, আর আমরা সেই পাখিগুলো সেভ করতাম। যখন আমি ফটোগ্রাফি করতাম সেটাও কিন্তু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতাম, নেচার কেন্দ্রিক। আর গরুটাও তো আসলে নেচারের জিনিস, আর আমরা এটাকে ডোমেস্টিকাইজ করে ফেলছি। তো যখন আমার খামারে ধরেন একটা নতুন বাচ্চা হয়, এটা কিন্তু আমার কাছে অনেক আনন্দের বিষয়। একটা গরু যদি ঠিক মতো না খায়, এর জন্য কিন্তু আমার মন খারাপ হয়ে যায়। ওদের সাথে আমার পার্সোনালি একটা মানে ধরেন অ্যাটাচমেন্ট হয়ে গেছে। আমি যদি মাঝখান দিয়ে হাঁটি, আমি দেখি যে গরুগুলো দাঁড়ায় যায়, একটু আদর করলে মাথা আগায় দেয়। এটা আসলে একটা অন্যরকম অনুভূতির বিষয়, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এবং এই অ্যাটাচমেন্টটা প্রত্যেক খামারির তার ওই পশুর সাথে থাকা উচিত। আমার মনে হয় এটাও একটা, যে আপনি যেখানে ভালো করবেন, এটাও একটা তার সংজ্ঞা। ডেফিনেটলি সেই অ্যাটাচমেন্টটা থাকতে হবে। বগুড়াতে আমরা, আমাদের যারা খামারিরা আছে, আমরা খুবই কানেক্টেড। আমাদের এইখানে যেমন ধরেন ঢাকা, নারায়ণগঞ্জ, চিটাগাং, সিলেট থেকে যখন অন্যান্য বড় বড় খামারিরা গরু কিনতে আসে, আমরা কিন্তু সবাই সব খামারগুলো পরিদর্শন করাই। যার খামারের থেকে পছন্দ হয় তারা সেই খামার থেকে গরু কিনে নিয়ে যায়। এবং আমরা কিছুদিন আগে এখানে উত্তরবঙ্গের একটা গরু মেলা করছি, যেখানে হিউজ রেসপন্স ছিল, মানে প্রায় 50-60 হাজার লোকের উপস্থিতি ছিল। সারা বাংলাদেশ থেকে খামারিরা আসছিল সেখান থেকে গরু কিনতে। প্রায় 13-14 কোটি টাকার গরু এখান থেকে বিক্রি হয়েছে। এটা আবার ধরেন একটা মিলন মেলার মতো ছিল, প্লাস আরও কানেকশন বাড়ছে। যেমন ওখানে যাদের সাথে যাদের পরিচয় হয়েছে, যেমন আমরা কিন্তু একটু ডিজিটাল প্ল্যাটফর্মে থাকার কারণে আমাদেরকে অনেকেই চেনে, আবার অনেকেই আছে যাদেরকে মানুষ চিনত না। ওই মেলায় আসার কারণে কিন্তু তাদের মধ্যে পরিচয় হয়েছে এবং তাদের ভিতর সম্পর্ক বিল্ড আপ হয়েছে, বিজনেস স্টার্ট হয়েছে। তো এটা একটা বিগ অপরচুনিটি, এবং আমরা এই জিনিসটা চেষ্টা করি। আমাদের বগুড়া ক্যাটেল ক্লাব আছে, এখানে আমাদের বিভিন্ন খামারিরা মিলে, সেখানে আমরা ধরেন গরু পোস্ট করা বলেন, অন্যান্য জায়গা থেকে লোকজন আসলে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করি। আর আমার কাছে খারাপ লাগে না কথাটা। আমাকে যদি গরুর ব্যাপারে বলেন, আপনি দালাল বলেন, দিন শেষে আমি কি, এটা তো আমি জানি। আমার গরু পছন্দ, আমার গরু পালতে ভালো লাগে, আমি এটা সারা জীবন করে যাব। তাতে আমাকে মানুষ যে নামে ডাকুক, আমার আপত্তি নাই। ফটোগ্রাফিটা একটা প্যাশনের জায়গায় আমার এখনও পছন্দ, বাট আমি আসলে সময়ের কারণে এটা করতে পারি না। এবং এর সাথে আপনি জানেন আমি একটু ফিজিক্যালি অনেক হয়ে গেছে, আমার যেহেতু একটা অপারেশন হয়েছে। তো আমার যে লেন্স ক্যামেরাগুলো, সেগুলো প্রায় 8-9 কেজি ওজন। আমার তো এখন 2 কেজি ধরাই নিষেধ।
আর ফটোগ্রাফির জন্য তো আসলে আপনার অনেক বেশি কষ্ট করতে হয়, মানে ধরেন আমরা যখন জঙ্গলের মধ্যে হাঁটতেছি বা নদীতে যখন ছবি তুলতে যাচ্ছি, তো ওই জিনিসগুলো নিয়ে আমার জন্য এখন একটু ডিফিকাল্ট। আমি একটু ফটোগ্রাফি থেকে সরে আসছি, বাট মানসিকভাবে আমি এখনও নিজেকে ফটোগ্রাফারই মনে করি আর কি। ডেইরির অংশটাতে আমি যদি একদম অনেস্টলি বলতে চাই, আমি এইখানে একটু লসে আছি। কারণ আমি আপনাকে বলি, এটা নিয়ে নিশ্চয়ই আপনার দর্শকদের কাছ থেকে আমি উত্তরটা জানতে চাবো যে মানুষ আসলে কিভাবে হিসাব করে। যেমন আমি যে হিসাবটা করি সেটা হচ্ছে একটা ঈদ থেকে একটা ঈদ পর্যন্ত আমি সেই গরু থেকে কতটুকু দুধ পাইছি বা বাচ্চা পাইছি সেটা কিন্তু আমি বিক্রি করে খাইছি, সেটা আমি ওই বছরের সাথে অ্যাডজাস্ট করছি। এখন সেই গরুটার যখন 3-4 বছর বয়স হয়ে গেছে আমার খামারে, যখন সে আমার এক্সপেকটেশন অনুযায়ী দুধ দিচ্ছে না বা প্রজনন করতেছে না, তখন যখন আমি ওকে বিক্রি করতে যাচ্ছি তখন তো আমার অনেক টাকা লস হচ্ছে। তার মানে আমি তো লসের সম্মুখীন হইলাম। অ্যান্ড অনেকেই বলবে যে না, আপনি তো ওর থেকে আগে লাভ খাইছেন, বাট আমি তো ওই লাভটা আগের বছরে অ্যাডজাস্ট করছি লাভ হিসেবেই। এখন তো আমার ওটা লস হয়ে যাচ্ছে। তো এইটা আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে যারা আমার চেয়ে বেশি জানেন, আমি খুবই ক্ষুদ্র মানুষ, তাদের কাছ থেকে পরামর্শ চাই তারা কিভাবে হিসাবটা করেন। আমি ফিল করছি এই বছর ডেইরিতে আমার অনেক টাকা লস হয়ে গেছে। আমি এটা এখানে প্রতিবেদনে অ্যামাউন্ট উল্লেখ করলাম না, শুধু এতটুকু বললাম যে আমার অনেক টাকা লস হয়ে গেছে। তো আমি যারা জ্ঞানী, যারা অনেক জানেন, বিশেষজ্ঞ, তাদের কাছ থেকে পরামর্শ চাই যে আমার হিসাব করাটা কি ভুল হচ্ছে না, আসলে কীভাবে হিসাব করব। সারা বাংলাদেশ থেকে অনেক ভিজিটর এখানে আসে, তো তাদের জন্য ধরেন আমি এই গরুর পাশাপাশি যেমন আমার এখানে মহিষ আছে, সাদা মহিষ আছে, ভুট্টি আছে, গয়াল আছে, এর সাথে সাথে পাশাপাশি আমি লাইসেন্স করে হরিণ পালন করি, আবার বিভিন্ন প্রজাতির মুরগি পাখি পালন করি। সো দ্যাট কী হয় যে একটা মানুষের যখন এখানে আসে তখন সেও যেন একটু মেন্টালি পিস ফিল করে যে ঠিক আছে, একটা জায়গাতে গেলে অনেক কিছু দেখলাম, শুধু গরুই না। ইনফ্যাক্ট আসলে তাদের জন্য করিনি, এটা কিন্তু আমার মেন্টাল পিসের জন্যই করছি। তো আমার যেহেতু ভালো লাগে, আমার বিশ্বাস অ্যাজ এ হিউম্যান বিং অন্যদেরও ভালো লাগে। আমার এখানে সময় কাটাতে খুবই ভালো লাগে। এবং আপনি যতক্ষণ আসছেন দেখছেন যে অনেক ভিজিটর আসছে এবং সারাদিন সারা বছর প্রত্যেক দিন এরকম মানুষজন আসতে থাকে, এটাও আমার ভালো লাগে। আমার বাসা বগুড়া শহরে, আমি কিন্তু ওখান থেকে এসে এখানে থাকি। আমার এখানে ভালো লাগে যে শহরের ভিতর যদি আপনি যান, একটা কাজ করতে গেলে এত জ্যাম থাকে রিক্সার বা গাড়ি ঘোড়ার। এখানে কিন্তু আমার সেই প্যারাটা নাই, প্যারা উল্লেখ করলাম আর কি বগুড়ার ভাষায়। আমার এখান থেকে আমার যে প্রতিষ্ঠানগুলো আছে অল্প ডিস্টেন্সে, আমি সহজে ওখানে যেতে পারতেছি। যাদের আমার সাথে দরকার তারা কিন্তু আমার সাথে এখানে এসে দেখা করতেছে। অনেক নতুন নতুন মানুষজন আসতেছে, তাদেরকে আমি যতটুকু জানি সেই ব্যাপারগুলো তাদের সাথে শেয়ার করতেছি, তাদেরকে সময় দিচ্ছি। কারণ যারা আসে তারা একটা এক্সপেকটেশন নিয়ে আসে যে তারা বিভিন্ন প্রশ্ন থাকে তাদের। যেমন আমি একটু আগে বললাম যে যুব উন্নয়নের ওরা আজকে অনেকে স্টুডেন্টগুলো আসছিল, আমাকে রিকোয়েস্ট করতেছিল। আমি বললাম যে দেখো, আমি তো প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট নাই যে আমি তোমাদের ওখানে যে ক্লাস নিব। বলতেছেন না, আপনার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবেন। আমি বললাম ঠিক আছে। তো এর আগেও তারা আমার এখানে আসছিল, প্রায় 60 জন স্টুডেন্ট। তারা মহিলা যারা আসছিল তারা প্রশ্ন করতে চায় না, আমি তাদেরকে বুঝাইছিলাম যে আপনি কী গরু পালেন, এটা কেন পালতেছেন, এটা আপনার লস হবে। যারা ছেলেরা ছিল তারা প্রশ্ন করতেছিল। তো আমি চেষ্টা করছি আমি যতটুকু জানি আমার জানাটা যদি আমি একজনের সাথে শেয়ার করি, সে কিন্তু উপকৃত হবে। এবং এইভাবে যদি ধরেন আমরা একটু ব্রিডের উন্নয়ন, এইভাবে যদি দুধের বা বলেন মাংসের ব্যাপারে যদি আমরা দেশকে কন্ট্রিবিউট করি, এটাই তো সবচেয়ে বড় পাওয়া না জীবনের। লাক্সারি তো আপনি করতেই পারেন, বাট এইখানে থাকার মধ্যে আমার পার্সোনালি ভালো লাগে, এই জন্য আমি এখানে থাকি। আমার সবচেয়ে হ্যাপি মোমেন্ট ছিল যখন আমি একটা গরু কিনছিলাম, সেটার নামে আবার গরুর নাম করি। নাম করলে হয় কি, এটা একটা ব্র্যান্ড হয় আর কি, মানুষ পরিচিতি বুঝাইতে সহজ হয়। গরুটার নাম গ্লোরি ছিল। আমি যখন ওটা কিনছিলাম তখন সবাই আমার উপর হাসছিল যে এত টাকা দিয়েও কি কিনলো। বাট ওই গরুটা যখন খুব সুন্দর হয়েছে তখন কিন্তু সবাই প্রশংসা করছে, তখন আমার কাছে ওইটা একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, ওইটাতে আমি খুব হ্যাপি ছিলাম। আর সবচেয়ে খারাপ মোমেন্ট ছিল ওই গরুটা যেদিন আমি বিক্রি করি, তখন আমি খুব কাঁদছি। আমার ছেলে তখন 7 বছর বয়স, ও আমাকে সান্ত্বনা দিচ্ছিল, বাবা তুমি মন খারাপ করো না, তোমাকে আমরা এরকম একটা গরু কিনে দিব। দিন শেষে গরুটা কি হয়, আপনাকে বিক্রি করতে হবে, এটা আপনি সারা বছর পুষতে পারবেন না। ওইটাকে যখন আপনি খুব আদর যত্ন মায়া দিয়ে পালেন, যেমন এইটার কথা আমি বলি, এটাকে আমি কিন্তু কিনছিলাম 13 মাস আগে, এইটা ছিল 515 কেজি। আলহামদুলিল্লাহ, ধরেন এটা কিন্তু একটা মিরাকেলের মতো, অনেকেই বিশ্বাস করতে চাইবে না, বাট ফেসবুকে আমার এটার প্রমাণ আছে। এইটা এখন ধরেন প্রায় 1120 কেজি হয়ে গেছে। এই যে এটা কিন্তু একটা খুবই খুশির মোমেন্ট আমার জন্য। বাট এটা যেদিন আমি বিক্রি করবো, সেটা যে দামে বিক্রি করি না কেন, ওইটা আমার জন্য খুব দুঃখের মোমেন্ট হবে। এই দুইটা হচ্ছে ম্যাকাও, এগুলো বলিভিয়া থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে যিনি, তার কাছ থেকে আমি কিনছি। নর্মালি কি হয় যে আপনি যদি বাচ্চা কেনেন তাহলে সেগুলোকে টেম করা যায়, বাট আমি যতদূর জানছি যে এরা মোটামুটি 6 বছরের আগে ব্রিড করে না। তো আমি এরা একটু অ্যাডাল্ট জন্য আমি এদেরকে কিনছি। ওরা একদম টেম না, বাট ভিতরে গেলে আপনাকে আক্রমণ করে না, আর জিনিসটা সুন্দর লাগে। আর আমার ওদের জন্য একটু বড় জায়গা করে দিছি, ওরা ইজিলি মুভ করতে পারতেছে এখানে, ওদের জন্য ঘর দিছি। আমি এক্সপেক্ট করতেছি এরা হয়তো ইনশাল্লাহ ব্রিড করবে। তো এটাও একটা আনন্দের বিষয় হবে যে আপনি বাইরের একটা, অনেকেই করে হয়তো, বাট আমি যেহেতু করি নাই, তো আমার এখানে যদি ব্রিড করা সম্ভব হয়। বড় পাখি তো দেখতে খুব সুন্দর লাগে, কালারটাও অনেক সুন্দর লাগে। সিলেটে একজন আছে, উনি করেন।
উনি ব্রিড করাই, উনি অনেক বড় মানে ব্রিডার আর কি। এটা তো আমি নতুন শুরু করছি। এর বাইরে আমার এখানে ধরেন কিছু তিতির আছে, এগুলো আমি বিক্রির উদ্দেশ্য না, এগুলো বেসিক্যালি আমার ডিম খাই আমরা আর কি। যে ধরেন নিজে পাললেন, যেমন আমাদের কোল্ড স্টোরেজে আমাদের সব রকম শাকসবজি আছে, মাঠে শাকসবজি আছে, আমরা নিজেরাই উৎপাদন করে খাচ্ছি, মার্কেট থেকে কিনতে হচ্ছে না। ছোট ছোট ব্যাপার, যেটা আপনার শান্তি লাগে সেটা আপনি করবেন, আমি এটা তাই মনে করি। যেমন এই পাশেরটাতে বাচ্চা ফুটানোর জন্য দেওয়া আছে, যে ওই পাশে বাচ্চা নিয়ে ওরা বাচ্চাগুলো বড় হবে তখন মিক্স হবে। এগুলো হচ্ছে তিতির, এরা খুব নয়জি, খুব চিল্লাচিল্লি করে, বাট ডিমটা খুব সুস্বাদু। এর বাইরে আমার এখানে আছে কিছু কেদারনাথ, এগুলো ব্রাহ্মা। গরু যেমন ব্রাহ্মা, মুরগিরও ব্রাহ্মা আছে। এর মোরগটাকে যদি আপনাকে দেখাই, মোরগটা কিন্তু হিউজ। এত বড় ব্রাহ্মা মোরগ আর কোথাও আছে বলে আমি জানি না, থাকতে পারে, আর আমার জানা নাই। দেখেন মোরগটা কত বড়, দেখছেন? এ কিন্তু হিউজ, দেখতে ভালো লাগে। ওর যখন হাঁটে তখন খুবই সুন্দর লাগে ওর হাঁটা দেখতে। এর এর বাচ্চা ফুটতেছে, এই যে অনেকগুলো বাচ্চা, এগুলো কিন্তু আমার এখানে হওয়া বাচ্চা, এখানে হওয়া বাচ্চা। তো এগুলো অনেকে আবার বিক্রি করে, বাট আমি সাইজ বড় হচ্ছে। হ্যাঁ, এগুলো এই যে দেখেন, আপনি পা দেখলে বুঝবেন, পুরো পায়ে দেখছেন হাইটের, এটা কিন্তু অনেক ছোট বাচ্চা। এগুলো থেকে আবার ধরেন আমি বাচ্চা পাবো। ব্রাহ্মামার ডিম ওদেরকে দিয়ে তা না দিয়ে দেশি মুরগিকে দিয়ে তা দেওয়াই, দিয়ে আপনার হচ্ছে যে বাচ্চা করে। যেমন ওই যে ওই ঘরটার মধ্যে বাচ্চা তা দিচ্ছে অলরেডি। এর হাঁটা দেখলে আমার ভালো লাগে, এটা অনেকে নিতে চায়। আমি এটা বলছি যে না, আমার এখানে থাকতে থাকতে হাঁটাটা অনেক মজা। হ্যাঁ। এটার পাশাপাশি আমি এখানে কিছু ময়ূর রাখছিলাম, কিন্তু আমি যেহেতু এই ব্যাপারগুলো এখনো খুব বেশি জানি না, আমার এখানে 2টা ময়ূর মারা গেছে। তো আমার কাছে মনে হচ্ছে 2টা মেল, আমার আবার ফিমেল একটু কালেক্ট করতে হবে, তাহলে আবার এখানে ময়ূরেরও আমি ডিম পাবো, প্লাস তখন এটারও বংশবৃদ্ধি করানো সম্ভব। আমি শিওর না যে আমার কাছে মনে হয় যে 2টাই মেল, মানে আমার 2টা ফিমেল ছিল। কেন মারা গেছে এটা আমি এখনো করতে পারি নাই। এই ব্যাপারগুলো আসলে জানার আছে, অনেক কিছু জানার আছে। ইনশাল্লাহ একটা সময় হয়তো আমার এখানে নেক্সট টাইম আপনি আসলে দেখবেন হয়তো 20-25টা ময়ূর হয়ে গেছে। থ্যাংক ইউ, আপনি এখানে আসছেন। আমি চাইতেছিলাম যে আপনি একটু ভিজিট করেন, কারণ আপনার সাথে আমার অনেকদিন হলোই কথা হয়। এখানে আসার জন্য এবং বগুড়া ভান্ডার এগ্রো ফার্মে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং আপনার চ্যানেলের সকল দর্শকদের জন্য শুভেচ্ছা।